13 মার্চ দুপুরে হঠাৎ এক পশলা বৃষ্টি। সময় খুব বেশি নয়, বড় জোর আধ ঘন্টা হবে। তবুও শহরের বিভিন্ন জায়গায় জমে থাকা জল যেন আগাম সতর্ক বার্তা দিয়ে গেল। মৌসুমে যদি টানা ভারী বর্ষণ নামে, তাহলে আগরতলা শহরের চেহারাটা ঠিক কেমন হবে? এই সামান্য বৃষ্টি যদি আসন্ন বর্ষার ট্রেলার হয়, তবে মূল সিনেমাটা যদি কতটা ভয়াবহ হতে চলেছে, সেই প্রশ্নই এখন প্রতিটি নগরবাসীর মুখে। স্মার্ট সিটির স্বপ্নে সাজানো রাজধানী আগরতলা, কাগজে কলমে উন্নয়নের অঙ্ক বেশ বড়। বিভিন্ন প্রকল্প, নতুন ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা উন্নয়ন, পাম্পিং স্টেশন সবই হয়েছে বলে প্রশাসনের দাবি। শহরের প্রায় 46 কিলোমিটার বৈজ্ঞানিক ড্রেনেজ নির্মাণ এবং জলবদ্ধতা কমাতে একাধিক ফ্ল্যাট পাম্প বসানোর কথাও বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাস্তবে কি সেই উন্নয়নের সুফল নগরবাসী পাচ্ছে? নগরবাসীর অভিযোগ কিন্তু অন্য কথা বলছে। শহরের বহু ওয়ার্ডে এখনো ভাঙাচোরা রাস্তা, নষ্ট ড্রেনেজ এবং সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়ার যে সমস্যা, সেটা কিন্তু রয়ে গেছে। অনেক জায়গায় ড্রেন উপচে নোংরা জল রাস্তায় উঠে আসছে, যা শুধু চলাচলই ব্যাহত করছে না, স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু বাড়াচ্ছে। পরিশ্রুত পানীয় জল নিয়েও পরিস্থিতি উদ্বেগজনক। বহু পরিবার এখনো সরাসরি পানীয় জলের সংযোগ পায়নি। আবার অনেক জায়গায় স্মার্ট সিটির কাজের জন্য পাইপলাইন ফেটে অনিয়মিত জল সরবরাহ এখন দৈনন্দিন একটা বাস্তবতা। এর সঙ্গে আছে শহরের আরেক পুরনো সমস্যা, আবর্জনা ব্যবস্থাপনা। শহরের বিভিন্ন এলাকায় অযত্নে ফেলা বর্জ্য, অপর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডাম্পিং এর কারণে দূষণ নিয়ে ইতিমধ্যেই অভিযোগ উঠছে। অন্যদিকে ফুটপাত দখলমুক্ত করার নামে পুর নিগমের সম্প্রতি যে অভিযানের চলেছে, সেদিকেও সেসব অভিযান নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। নগর শৃঙ্খলার প্রয়োজন অস্বীকার করা যায় না, কিন্তু পরিকল্পনা, পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থা ছাড়া এই অভিযান কতটা মানবিক, সেই প্রশ্ন তুলছেন অনেকেই। তাই সব মিলিয়ে আজ প্রশ্ন একটাই, স্মার্ট সিটির ঝকঝকে পরিকল্পনার আড়ালে কি এখনো অমীমাংসিত থেকে যাচ্ছে আগরতলার নিত্যদিনের নাগরিক সমস্যা? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পুরবাসীর দুর্ভোগ এবং নিগমের দায়িত্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে রয়েছেন এই শহরের তথা রাজ্যের দুজন বিশিষ্ট নাগরিক। রয়েছেন বিশিষ্ট আইনজীবী শিশির চক্রবর্তী এবং বিশিষ্ট সাংবাদিক সাজেদ আলী। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। শিশিরবাবু, স্মার্ট সিটি মানে কি শুধুই আলোর রসনাই, নাকি মানুষের ন্যূনতম স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা? মানে গতকাল দুপুরে এই যে এক পশলা বৃষ্টিতে যা পরিস্থিতি আমরা দেখলাম, তাতে কি মনে হচ্ছে যে ভরা বর্ষায় আমাদের এই শহর কি রূপ নিতে পারে? কি মনে হচ্ছে আপনার? শুরুতেই ধন্যবাদ জানাই এরকম একটা ভ্যানগার্ডকে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আমার যতটুকু মনে পড়ে, আমরা প্রায় 1 বছর আগেও এই ধরনের একটা অনুষ্ঠান করেছিলাম এবং তখনও আমি বলেছিলাম, আজও বলছি, স্মার্ট সিটি প্রজেক্ট যেটা শুরু হয়েছিল, এটা প্রায় 2016 থেকেই শুরু হয়েছে এবং এই প্রজেক্ট যখন শুরু হয়েছিল তার মধ্যে অনেকগুলো বিষয় রাখা হয়েছিল নাগরিক স্বাচ্ছন্দ্য উন্নয়নের জন্য। মূলত নাগরিক স্বাচ্ছন্দ্য উন্নয়নটাই হচ্ছে স্মার্ট সিটির বিষয়। তার মধ্যে যেমন ছিল রাস্তা, ড্রেনেজ, ছিল জীবনযাপনের উন্নয়ন, ছিল সার্ভিসেস, বিভিন্ন যে সমস্ত ব্যবস্থাগুলি, সেই যেমন ট্যাক্সের ব্যবস্থা ইত্যাদি ব্যবস্থা, জল জীবন অর্থাৎ পানীয় জলের সুব্যবস্থা, তাছাড়া ছিল পাবলিক ভেহিকেল, যাতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে যেতে পারি ইত্যাদি বিষয়গুলি ছিল। শুধুমাত্র ত্রিরঙ্গা আলো মালায় শহরকে সাজানোটাই কখনো স্মার্ট সিটি নয়। এই অবস্থাটা ছিল, স্মার্ট সিটি করার পরিকল্পনা ছিল। এবং আমার যতদূর মনে পড়ে, গত বছর দুর্গাপুজোর আগে স্মার্ট সিটি প্রজেক্টের যিনি দায়িত্বে ছিলেন শৈলেশ যাদব, উনি বলেছিলেন যে স্মার্ট সিটির কাজ প্রায় শেষের পর্যায়ে, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে 80% কাজ হয়ে গেছে স্মার্ট সিটি। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। বাস্তব বলছে বলতে, আমরা রেগুলার প্রতিদিন যখন বাড়ি থেকে বেরোচ্ছি, কোন রাস্তা দিয়ে সঠিকভাবে কোথায় কতটা পৌঁছতে পারবো, বিভিন্ন রাস্তা কেটে রাখা হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে, সেগুলো এখনো কাজ শেষ হয়নি। এবং এমনকি দেখা যাচ্ছে যে সাবওয়েগুলি তো এরকম অবস্থা, ফলে একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার দুর্গমতা বেড়ে গেছে। শহরের মধ্যে এই অবস্থা। ড্রেনেজের কাজ হচ্ছে প্রায় অধিকাংশ জায়গাতেই, ড্রেনের কাজ অসমাপ্ত অবস্থায় রয়ে গেছে এবং
গতকালকের বৃষ্টিতে যেটা দেখা গেছে সবচেয়ে মজার ব্যাপার, রাস্তার জল ড্রেনে না গিয়ে ড্রেনের জল রাস্তায় আসছে। গত বর্ষায় আমরা দেখেছিলাম ড্রেনের জল বাড়িগুলোতে গিয়ে লক হয়ে গেছে। তো এই অবস্থাগুলি থেকে পরিত্রাণ গত বছরও বলেছিল যে আমরা এই বছর বর্ষায় হয়তো কাটাবো না, কিন্তু গতকালের বৃষ্টি যে জিনিসটা দেখাচ্ছে আমাদেরকে যে এই বর্ষা আমাদের দুর্বিষহ হবে বলেই আমি মনে করছি। ওকে, আমি আরো একটু বিস্তারিত আলোচনায় আসবো আপনি যে প্রসঙ্গগুলো বলেছেন শিশুবাবু, বিশেষ করে শেষ প্রসঙ্গটা যেটা আপনি টেনে আনলেন যে মানে রাস্তার জল বা জমা জল ড্রেনে না গিয়ে উল্টো ড্রেনের থেকে যে জল বেরিয়ে রাস্তায় জমছে, সে বিষয়টা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টিভি স্ক্রিনেও সেই জায়গাটা ছবিটা আপনারা দেখছিলেন। সাজিদ দা, এই যে আগরতলা কি সত্যি স্মার্ট হচ্ছে নাকি মানে পরিকল্পনাহীন মানে উন্নয়নের জালে আটকে যাচ্ছে? এটা কি মানে প্রশাসনিক একটা অদূরদর্শিতা নাকি মাস্টার প্ল্যানে কোনো গলদ ছিল বলে আপনার মনে হয়, মানে যা হচ্ছে এখন? স্মার্ট সিটি যে প্রজেক্টটা, আচ্ছা এই প্রশ্নের জন্য ধন্যবাদ। স্মার্ট সিটির যে প্রজেক্টটা উনি বলেছেন সেটা 2016-তে শুরু হয়েছিল। আসলে এটা একটা প্যান ইন্ডিয়া যে মাস্টার যে প্ল্যান টেবিলটা, ওটা একটা অংশ বিশেষ আর কি। এর মধ্যে ক্যাটাগরি হয়েছে এ বি সি এরকম, মানে পপুলেশন এবং ক্যারেক্টার অফ দ্য সিটি অনুযায়ী ক্যাটাগরিগুলো হয়েছে। তো আমরা এই যে কাজগুলো দেখতে পাচ্ছি মূলত যেটা হয় সেটা হচ্ছে সুয়ারেজ সিস্টেম, আর হচ্ছে ফুটপাথ, মানে হাঁটার জন্য যেটা। আর আমি খুব হাঁটি, তো আমি তো হার্টের জন্য হাঁটি, তো সেজন্য আমার প্রথম অবস্থায় ভালো লেগেছিল যে ফুটপাথ হচ্ছে, অ্যাটলিস্ট মানে কোনো সমস্যা ছাড়া হাঁটতে পারবো, যানজট এড়িয়ে হাঁটতে পারবো। তো এর বাইরে ছিল যে একটা ক্লিন সিটি হবে এবং একটু ডেকোরেটেড হবে সিটিটা, মানে ন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা মানে ঠিক করা হয়েছিল লেভেলটা, সেই লেভেল অনুযায়ী। আর হচ্ছে গিয়ে যে ওই যেটা উনি বলেছেন অলরেডি যে ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন। কিন্তু আমাদের এই শহরটা, আমার এই শহরেই আমার জন্ম, তো এই যে পাবলিক ট্রান্সপোর্টেশনটা, একটু আগে ওনার সাথে আমি এমনি কথা বলছিলাম এই নিয়ে, তো এটা কিন্তু অনেক পুরনো। সেটা লেট 70s 80s আমাদের এখানে ছিল এবং খুব অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন ছিল। অনেকেই হয়তো সেটা দেখেননি, জানেন না, কিন্তু সেটা ছিল। দুভাগে ছিল, একটা ছিল প্রাইভেট ট্রান্সপোর্টেশন থ্রু বাস, আর আরেকটা ছিল ওই গভর্নমেন্ট আন্ডারটেকিং টিআরটিসির মাধ্যমে সেটা পরিচালিত হতো। এবং মোটামুটি তখনকার যে বাসগুলো ছিল, হ্যাঁ একটা তো ছিল ইন্টার ডিস্ট্রিক্ট বা সাবডিভিশনগুলিতে যেত, এর বাইরে তো শহর বা শহরের যে 5 নম্বর এরকম বাস ছিল, হ্যাঁ হ্যাঁ, মানে যেটাকে বলা আমরা ডাউনটাউন হয়ে যেগুলো সার্ভাবগুলি, সেগুলো কভার করা হতো আর কি। তো এই পরিষেবা কিন্তু খুব ভালো ছিল, খুব কম খরচে, মানে তখনকার 20 পয়সা 40 পয়সা 50 পয়সা 1 টাকার হিসাবে তখন এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যেত। স্টুডেন্টদের জন্য 50% কনসেশন ছিল। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। থ্রি হুইলার ছিল না তখন, আস্তে আস্তে থ্রি হুইলার 3টা 4টা 5টা আসে এবং প্রথম এখানে সিন্ডিকেটটা তৈরি হয় আরএমএস চৌমুহনীতে তোমার কাছে। তো তখন বাসের কিন্তু খুব ভালো একটা পরিষেবা ছিল। আর তার পাশাপাশি ইন্টার ডিস্ট্রিক্ট এগুলো তো ছিল, টিআরটিসির দুটো ছিল, পরবর্তী সময় 3টা হয়, যেটা বটতলা আর যেটা টিআরটিসির চৌমুহনী যেটা, সেখান থেকে সার্ভিসগুলি পরিচালিত হতো। এবং এগুলো আস্তে আস্তে উনি হয়তো সহমত হবেন না, জাস্ট পলিটিসাইজ করাতে, এই যে চালকদের নিয়ে ইউনিয়ন কর্মীদের নিয়ে ইউনিয়ন করতে 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 এই টিআরটিসিটাকে ধ্বংস করে দেওয়া হয় এবং বিল্ডিংটাকে আলটিমেটলি নানা মানে স্তরে বিভক্ত করে, হ্যাঁ, মানে রেন্ট আউট করা হয়। হ্যাঁ, এয়ারলাইন্স, ইন্ডিয়ান এয়ারলাইন্সকে ভাড়া দেওয়া হয়েছিল নিচে, তারপরে ইন্স্যুরেন্সকে দেওয়া হয়, তারপরে এখন পাওয়ার ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, টিআরটিসি রেলটা করে, রেলটা আলাদা। আচ্ছা, টিআরটিসি রেলটা পরিচালিত করে। ওকে, মানে বিভিন্ন ভাবে সেটাকে মানে কর্মীদেরকে একটু এনগেজ করে রেখেছে আর কি। কিন্তু যে মূল পরিষেবা টিআরটিসি পরিষেবা, বাসটা, বাস যে পরিষেবা, মানে যান যে পরিষেবাটা আমাদের, যেটা যাত্রীদের সুবিধার জন্য, মানুষের সুবিধার জন্য, নাগরিক সুবিধার জন্য, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। এবং এটা একদমই ঠিক হয়নি। মানে আসলে এই যে ট্রেড ইউনিয়ন বা পলিটিক্যাল যে অ্যাক্টিভিটিস, এগুলো তো থাকবেই, এগুলি থেকে তো কেউ ঊর্ধ্বে উঠতে পারে না। কিন্তু এই পরিষেবাগুলিকে মেনটেন করে রাখা উচিত ছিল। একবার যখন ক্ষয় ধরে যায় না, যেমন জীবের অবস্থা, একবার তো ক্ষয় ধরে গেছে, এগুলোকে কোনোভাবেই রং টং করে ওই মেশিনপত্র পাল্টিয়ে ঠিক করা যায় না, আনলেস ইউ ক্রিয়েট এ নিউ ইনফ্রাস্ট্রাকচার।
তো আমাদের এখন যেটা দরকার একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের জন্য, আর যেটা হচ্ছে স্মার্ট সিটির আন্ডারের যে বাকি প্রজেক্টগুলো, সুয়ারেজ, ফুটপাথ, কাভার ড্রেনের মধ্যেও প্রচন্ড সমস্যা, অনেক জায়গাতে স্ল্যাব দিয়ে করা হচ্ছে, অনেক জায়গাতে আরসি করা হচ্ছে। হ্যাঁ, তো স্ল্যাব দিয়ে যেখানে করা হচ্ছে স্ল্যাব ভাঙা, আবার ম্যান হোলে এগুলো গ্রিল দিয়ে বা আয়রন দিয়ে করা হচ্ছে, এগুলো উঠে যায়, হাঁটতে গিয়ে হোঁচট খেতে হয়। আবার অনেকে আবার চার দোকান দিয়ে টুলগুলো আবার ফুটপাতে রাখছে। আবার অনেকে মানে একটু ধনী লোক হলে তারা মানে এনক্রোচমেন্ট করছে, ফুল টুল দিয়ে সাজাচ্ছে, বাগান করছে, মানে নানাভাবে। একটা আমি লাস্ট বলছি, এই মানে এই মুহূর্তের জন্য লাস্ট, যে একটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, এখন কুই মিউনিসিপালিটি, তারপর কাউন্সিল হলো, তারপরে এখন কর্পোরেশন, আমাদের এই কর্পোরেশনের উচিত একটা মানে শক্ত একটা মেকানিজম করা, যার মাধ্যমে কনস্ট্যান্ট সুপারভিশন এবং মনিটরিংটা করা যায়। ওকে, আপনি একটা কথা বলছিলেন ফুটপাতের কথা, যে আপনি হার্টের জন্য আপনি হাঁটেন। প্রশ্ন হচ্ছে সাজ্জাদা, ফুটপাত কোনটা আগরতলা শহরে, সেই ডিমার্কেশন কি হয়েছে কখনো এএমসি থেকে কি বলা হয়েছে মানুষকে যে এটা ফুটপাত, আপনি এখানে হাঁটবেন? ধরুন আজ যেখানে কভার ড্রেন হচ্ছে, আমরা ধরে নিচ্ছি কভার ড্রেনের ওপরের জায়গাটা, ড্রেনের ওপরে পার্টটা ফুটপাত, আমরা কি সেটাকেই ফুটপাত ধরে নেব? নাকি রাস্তার পাশে যে হোয়াইট ডিভাইডার থাকে, রাস্তার দুপাশে যে সেই ডিভাইডার থেকে যে যেখান থেকে কভার ড্রেনটা শুরু হয়েছে তারপরে যে জায়গাটা আছে সেটাকে আমি ফুটপাত ধরবো? সেই ডিমার্কেশন বা সেই অ্যাওয়ারনেস কি প্রশাসন থেকে করানো হয়েছে? না, মানে আমাদের খুব একটা অলিগলি নেই, খুব একটা মেজর রোডগুলোতে। কিন্তু একটা জিনিস ঠিক, যে আমরা যদি বাইরের মেগা সিটিগুলোর সাথে তুলনা করি তাহলে তো মানে ছোট সাইজের, ছোট, তো সেই হিসাবে আমরা ওই যে যেটা কভার ড্রেন হচ্ছে তার যে উপরের ভাগটা, সেটাকে আমরা ফুটপাত হিসেবে ধরে নেব। সাধারণত ফুটপাত মাটি থেকে একটু উঁচুতে হয়, অনেক জায়গায় ড্রেন ছাড়াও ফুটপাত হয়। ঠিক আছে, আমি যেমন দিল্লিতে, সেন্ট্রাল দিল্লি, আমার এখানে জায়গা নেই বলে মানে ফুটপাতের নিচে আমি ড্রেন করছি, আমি ধরে নিচ্ছি সেরকম। সেটাই। কিন্তু অনেক জায়গাতে ড্রেনটা ছাড়িয়ে, যেহেতু রাস্তা বড় হলে ফুটপাত হয়। হ্যাঁ, মানে মূল কথা হচ্ছে যে রাস্তা যে ইয়েটা যানবাহন চলবে তার থেকে একটু উঁচুতে থাকবে, সেটা হচ্ছে ফুটপাত। না, এটাও একটু নিয়ন্ত্রিত হতে হবে, মানে নিরাপদ একটা হতে হবে, যে রাস্তা থেকে একটু উঁচুতে থাকবে। সেটাই সেই জায়গাতেই আসছি আমরা, কি সেই জায়গার দিকে এগোচ্ছি? কারণ আমরা রেলিং এর দাবি করছি না, কারণ যতক্ষণ না ফুটপাতে রেলিং হচ্ছে ততক্ষণ যারা হকাররা রয়েছেন, তারা যেটা বলছিলেন আপনি, যে দোকান বা চায়ের দোকান বসিয়ে, বিভিন্ন ফাস্টফুড দোকান যারা, ওরা স্টলগুলো বসিয়ে দিচ্ছে ফুটপাতের উপর। এই যে ব্যাপারটা, এই যে ফুটপাত কোনটা এবং ফুটপাতকে আমি কিভাবে ব্যবহার করছি, পাশাপাশি এই যে ফুটপাতের ওপর বিভিন্ন সরকারি যে জিনিসগুলো রাখা রয়েছে, ধরুন ইলেকট্রিসিটির পোস্ট, ইলেকট্রিসিটির কি বলে ট্রান্সফরমার ফুটপাতের ওপর, সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে ফুটপাত। আমরা দেখতে পাই পশ্চিম থানার সামনে বছরের পর বছর, আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি রাখা রয়েছে, যেগুলো আগরতলা হসপিটালের সামনে, এগুলো থানার সামনে, পশ্চিম থানার সামনে। এইগুলো ফুটপাত শুরু হয়েছে আগরতলা হসপিটাল থেকে। হ্যাঁ, আগরতলা হসপিটাল সামনে থেকে, মানে এই জায়গাটা পশ্চিম থানার গাড়িগুলো, যেগুলো টানা গাড়ি, মানে যেগুলোকে ধরুন কোনোভাবে আইনত কোনো কিছুর সমস্যার জন্য এগুলোকে এখানে রাখা হয়েছে। এখন এরা কি ফুটপাত দখল করে রাখছে না? তাহলে এদের জন্য একরকম নিয়ম, হকারদের জন্য একরকম নিয়ম, সেসব এটাকে আপনারা কিভাবে দেখেন? এটা ফুটপাত কিংবা রাস্তা যেভাবেই ধরুন, এটাও এনক্রোচমেন্ট, প্রশাসনিক ভাবে এটাকে এনক্রোচ করে রাখা হয়েছে। এটা তো অবশ্যই এনক্রোচমেন্ট, সরকারি এটা রাস্তার পাশের জায়গা। ফুটপাত বলতে ধরুন কোথাও যদি ফুটপাত বলতে যেটা বোঝায়, রাস্তার পার্শ্ববর্তী যে অংশটা আছে, যেখান দিয়ে মানুষ অন্তত হেঁটে চলাচল করতে পারবে, সেটাকে আমরা ফুটপাত হিসেবে ধরে দিতে পারি। এবার সুরক্ষার জন্য সেটাকে একটু উঁচু রাখা হয়, বিভিন্ন শহরে রাস্তার পাশের জায়গাটাকে একটু উঁচু রাখা হয়, যাতে মানুষ সেখানে নির্বিঘ্নে চলাচল করতে পারে, চট করে এসে গাড়ি না উঠে যেতে পারে। তো সেটা হয়তো আমার শহরে সব জায়গাতে সম্ভব হয়নি, কিন্তু কিছু কিছু জায়গা, আমার শহরে মোটামুটি বেশিরভাগ জায়গাতেই রাস্তার পাশে কিছুটা খালি জায়গা থাকে। এইভাবে যদি আমি গাড়ি রেখে দিই, আমরা শুধু এইখানে এটা সরকারি ভাবে রেখেছে, বেসরকারি ভাবেও বিভিন্ন রাস্তায়, আমি বটতলা ব্রিজ থেকে যদি আসেন, এখন হয়তো কিছুদিনের জন্য পরিষ্কার করা হয়েছে খুব এনে, আদারওয়াইজ এটা মোটামুটি সারা বছরেই এই জায়গাটা অকুপাই হয়ে থাকে। এরকম আগরতলা শহরে যান, শকুন্তলা রোডের আশেপাশে দুই দিকেই বাইক রেখে অকুপাই হয়ে থাকে। এইগুলি হচ্ছে, মানে এইভাবে যদি রাস্তাটা অকুপাই হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ হাঁটবে কোথা দিয়ে? তাহলে মাঝখান দিয়ে হাঁটতে হবে, মানে গাড়ি যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে কেটে চলতে হচ্ছে।
কেরি কেটে যখন চলবেন তখন অটোমেটিক্যালি ট্রাফিক যেটা সেটা ডিসরাপ্ট হবে, সেটা সঠিকভাবে চলবে না, ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়বে। দখল মুক্ত কার জন্য করা হলো সাজ্জাদা, আপনার কি মনে হয় এই জায়গাটা? তাহলে নিয়মটা দুজনের জন্য দুই রকম। এটা তো প্রশাসন দখল করে রেখেছে। ঠিক, আমরা এই যে পশ্চিম থানার সামনে যে গাড়ি মানে প্রশাসন থেকে দখল হয়েছে। ঠিক, তাহলে এখানে এগুলো খালি কে? ওরা একটা গ্যারেজ করেছে, কনফিসকেট করেছে আইদার, বা কোনো হয়তো অ্যাক্সিডেন্ট এসবের কেস মামলা হয়েছে মোটর ভেহিকেল, একটা উনি আইনজীবী বলতে পারবেন। তো এগুলো তো মানে থানার পরিসরে রাখতে এমন কোনো কথা নেই। ফর ইনস্ট্যান্স বলছে যেমন রিজার্ভ এলাকা, যে এডিনগরে যে এলাকাটা আছে, ওদের যেই স্পেসটা ত্রিপুরা পুলিশের পেছন দিয়ে প্রচুর জায়গা আছে, ওইখানেও একটা ওরা কিন্তু কম্পাউন্ড করতে পারে এই যে সিজ বা এরকম গাড়ি ঘোড়ার জন্য। তো কেন করছে না? কারণ মনিটরিং নেই। সুপারভিশন এন্ড মনিটরিং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা আধুনিক একটা সিচুয়েশন তৈরির জন্য একটা সিটিতে, একটা স্মার্ট সিটি তো আগে থেকে যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা ইভেন ইস্টার্ন ওয়ার্ল্ডের সোভিয়েত ইউনিয়ন বা অ্যালাইড যে কান্ট্রিগুলো ছিল, হ্যাঁ, তো এগুলো তো মানে আধুনিক চিন্তা ভাবনা থেকে তারা রূপায়ণ করেছে বিভিন্ন প্রকল্প। তখন তো ঠিক স্মার্ট নামটা দিয়ে করেনি, সবটাই হচ্ছে জনস্বার্থে, নাগরিকদের সুবিধার্থে। হ্যাঁ, আর এইটা এই বিষয়ে কিন্তু কোর্টেরও কিন্তু অর্ডার রয়েছে। না, কোর্টের তো অনেকগুলো অর্ডার আছে, যে উনি এক বছর আগে বললেন উনি এসেছিলেন, তো আমরা তো আরো 2 বছর আগে কথা বলেছিলাম এসব নিয়ে। তো এরকম তো কোর্টের অর্ডার প্রায় থাকে। যখন আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল তখনও কোর্ট অর্ডার দিত নানা বিষয়ে, মানে নাগরিক সুবিধার জন্য, জনস্বার্থে। তো ইন পাবলিক ইন্টারেস্ট একটা কথা বলে, তো ইন পাবলিক ইন্টারেস্ট সুপ্রিম কোর্ট থেকে লোয়ার কোর্ট অব্দি অনেক কিছু হয়, কিন্তু খুব একটা মানা হয় না। এবং যেখানে যদি মানে প্রশাসন যদি একটু কোঅপারেট না করে, তারা যদি এগুলো মানে জুডিশিয়াল যে এগুলো আছে, ইনস্ট্রাকশন গুলো আছে, এগুলো যদি মানে ইমপ্লিমেন্টেশনের চেষ্টাটা না করে সঠিকভাবে, তাহলে সমস্যা থেকে যায়। আর যেখানে একবার ক্ষয় তৈরি হয়, এখানে আনলেস মানে একটা অল্টারনেটিভ সাবস্টিটিউট একটা ইনফ্রাস্ট্রাকচার আপনি তৈরি করবেন, তো এটা থেকে মুক্তি পাওয়া যায় না, এগুলো থেকেই যায়। তাহলে এখন এই কারণে দেখা যাচ্ছে যে যারা মানে আমি একটা ইনস্টেন্স দিচ্ছি, অনেকে অত অন্যভাবে নেবেন, কিন্তু যারা জীবিতে যাওয়ার জন্য খুব প্রচার করেন, তারা যখন নিজেরা অসুস্থ হন তখন আবার আইএলএস এ চলে যান, বা আমি বলছি নামটা নেওয়া ঠিক হয়নি, বেসরকারি হাসপাতালে চলে যান। তো সিচুয়েশনটা এরকম হয়েছে। মূল কথা হচ্ছে যে মনিটরিং এন্ড সুপারভিশন, আর হচ্ছে যে আন্তরিক ইচ্ছা, যে আমি শুধু আমার সুবিধাটা দেখবো না, মানুষের, আমার যে পাড়াটা আছে সেখানকার যে জনগণ আছে, মানুষ আছে, আমার প্রতিবেশীরা আছে, তাদের সুবিধা, এর বাইরে বৃহত্তর যে শহরের নাগরিকরা, নগরের নাগরিকরা, তাদের সুবিধাটা যাতে সঠিকভাবে পায়, পরিষেবা সঠিকভাবে পায়, সেটা আমি দেখব। এই একটা মানে কমিটমেন্ট থাকতে হবে। ব্যাপারটা হচ্ছে আলটিমেট লাস্ট একটু সেখানে যে আলটিমেট জায়গাটা তো পলিটিশিয়ানদের কাছে সুতোটা। হ্যাঁ, তো এখানেই গন্ডগোলটা আর কি। যদি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পুরোটা দিয়ে দেওয়া হয়, তাহলে আবার একটু কাজকর্ম একটু ভালো হয় আর কি। এখন পলিটিশিয়ানদের কাছে গেলে ভোট টোট মিলিয়ে, তারপরে সাপোর্ট বেস মিলিয়ে, মিছিল মিটিং এ মানুষ আনা নিয়ে অনেক কিছু সমস্যা থেকে যায়, সব পার্টি থাকলে, যে কে পার্টি থাকে। পুর নিগমের বিভিন্ন পরিষেবা নিয়ে শুধু আজ নয়, বিভিন্ন সময় কিন্তু নাগরিক সমাজ থেকে অনেক অভিযোগ আমাদের কাছে আসে, এবং মাঝে মধ্যেই আমরা বিভিন্ন বিষয়গুলো দেখি যেখানে মানুষ বিভিন্ন সমস্যা বা দুর্ভোগ নিয়ে কথা বলেন। আশিসবাবু, এই যে কোটি কোটি টাকা ব্যয় করে স্মার্ট সিটির কাজ চলছে ঠিকই, কিন্তু মানে এর পরিচালনা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু আকাশ ছোঁয়া। মানে যেভাবে হচ্ছে, যত্রতত্র রাস্তা ঘোরাঘুরি এবং কাজের গতি শহরের স্বাভাবিক ছন্দকে কিন্তু নষ্ট করছে। এখন কি মনে করেন, এটা সঠিক মনিটরিং হচ্ছে? যে কথাটা সাজ্জাদা বলছিলেন, যেটা কি মনিটরিংটা কি সঠিক হচ্ছে, নাকি পরিচালনাতে কোনো জায়গাতে গন্ডগোল রয়েছে? দেখুন, সবচেয়ে আমি যেটা মনে করি, প্রত্যেকটা প্রজেক্ট, যে কোনো উন্নয়নমূলক কাজ করুন, তার কেন্দ্রবিন্দুতে মানুষকে রাখতে হবে। মানুষকে রেখে যদি আপনি উন্নয়নমূলক কাজগুলি করেন, তাহলে অবশ্যই মানুষের থেকে সাহায্য পাবে। এখন দেখা যাচ্ছে যেটা, ধরুন একটা গলি রাস্তা বা যে কোনো একটা রাস্তার কাজ করতে হবে, মানুষ আদারওয়াইজ কোঅপারেটিভ, কিন্তু কতদিন সে সাহায্য করবে, মানে আপনার চুপ করে বসে থাকবে? একটা কাজ হওয়ার জন্য যেখানে ধরুন সে আশা করে যে 3 মাস বা 6 মাসের মধ্যে কাজটা শেষ হবে। আপনি দেখুন, আমি বেশি দূরে যাচ্ছি না, ক্যাটচুমনি থেকে টিআরটিসি চৌমুনি, এই রাস্তাটার কাজ চলছে না হলেও মোর দেন 1 ইয়ার, মানে 10 মাসের উপরে হয়ে গেছে।
ফলে কখনো দেখা যাচ্ছে রাস্তা থেকে মানে বিজয় কুমার স্কুলটা ক্রস করে এই রাস্তার মুখটাতে এলাম, আজকে এই রাস্তাটা বন্ধ, যাওয়া যাবে না, এখানে হঠাৎ মাঝখানে আবার খোঁড়াখুড়ি করছে, কখনো উল্টো দিকটাতে খোঁড়াখুড়ি করছে। তো এই যে অবস্থাটা, এখানকার লোকেদের অবস্থাটা কি? এই এলাকার লোকেরা প্রায়শই দেখা গেছে যে এই এলাকার লোকেরা পুর নিগমের বিরুদ্ধে অভিযোগ করছে, তারা দাঁড়িয়ে রাস্তায় প্রতিবাদ করছে। কেন করছে? তারাও জানে যে একটা কাজের ক্ষেত্রে অসুবিধে হবে, তাদের সামান্য অসুবিধে হবে, কিন্তু এই অসুবিধাটা যখন প্রলংড হচ্ছে, দীর্ঘদিন ধরে চলছে, তখন মানুষ অতিষ্ঠ হয়ে মানে অসহ্য হয়ে যাচ্ছে, অসহ্য হয়ে তার প্রতিবাদ করছে। কাজে আমার মনে হচ্ছে একটা প্রত্যেকটা কাজের মনিটরিং টাইম মধ্যে কাজটা হতে হবে। টাইমটা অতিক্রম হলে এই মনিটরিংটা সঠিকভাবে হচ্ছে না। এখানে হয়তো মানে ওই বললে হয় যে আমাদের এখন প্রায়শই শুনি যে জিজ্ঞেস করলে যে কাজটা কেন, আমরা তো রাজ্যের বাইরের কোনো একটা কোম্পানি, রাজ্যের বাইরের কোনো একটা কোম্পানি পেয়েছে, সে আবার কাকে করেছে, সে আবার আরেকজনকে দিচ্ছে। অর্থাৎ ভায়া মিডিয়া হতো কে জবাবদিহি করবে, এটাই হচ্ছে প্রশ্ন। তার কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না। এই যে এখন আমরা এই যে ড্রেনেজ ব্যবস্থা কথা বলছি, বা যার জন্য খোঁড়াখুড়ি হচ্ছে, গোটা শহরে প্রায় 45 কিলোমিটারের উপরে একটা ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে, সেখানে এটা এই যে জল ড্রেন থেকে উল্টো বের হচ্ছে, এটা গতকালকের আধ ঘন্টা দুপুরবেলা ভরা মরশুমে কি হতে পারে? এইটা প্রমাণ করে যে ড্রেনগুলির যে নাব্যতা থাকা উচিত, অর্থাৎ গভীরতা থাকা উচিত, সেটা হয়নি। আদারওয়াইজ যেরকম বা কিংবা কোথাও যে এই যে কাভার ড্রেন হচ্ছে, আমরা দেখছি কাভার ড্রেন যখন করছে, তাতে যখন ভেতরে ছাদ দেওয়া হচ্ছে, ছাদ দেওয়ার সময় ভেতরে যে কোনো জায়গাতে ঘর যেরকম খুঁটি এগুলি দিয়ে এই করছে, অবস্ট্রাকশন করে ছাদ দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো রিমুভ করা হচ্ছে কিনা এটা প্রশ্ন। এখন যদি সেটা রিমুভ না করা হয় তাহলে জল আটকে যাবে। তারপরে দেখা যাচ্ছে যে কাজগুলো যেটা হচ্ছে, ড্রেনটা শুরু থেকে শেষ মাঝখানে কোথাও হয়তো ব্লকেজ, এই জায়গাটা কাজ হয়নি, তারপরে আবার হয়তো এই জায়গাটাই হচ্ছে, ফলে জলটা পাস হচ্ছে না পাস হলে কি হবে, তখন জলটা জমে যাচ্ছে, ড্রেনের মধ্যে জলটা জমছে, আর ড্রেন থেকে যেহেতু রাস্তাটা নিচু, সেখান থেকে জল আসছে। এই যে কাজটা, সেই জন্য আমি শুরুতে একটু আগেও বলেছিলাম যে প্রত্যেকটা কাজের একটা ছন্দবদ্ধতা থাকতে হবে, অর্থাৎ এখান থেকে আমি এটা করব এবং করার পরে এটা করব, তাহলে কি হবে, অন্তত এইটুকু অংশ ক্লিয়ার হবে। আমরা এইখানে এক টুকরো করছি, ওইখানে এক টুকরো করছি, অর্থাৎ পরিকল্পনাহীন কাজ হচ্ছে এবং তার সঠিক মনিটরিং হচ্ছে না বলেই এই অবস্থা। কোনো একদিন গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে কাজ শেষ হবে, সেই ভরসায় আমরা এই মুহূর্তে আছি। সেটাই আমাদের সেই অপেক্ষা করতে হবে যে কবে কাজ শেষ হবে। ঠিক সাজেদা, এই যে ড্রেন পরিষ্কারের কাজ বর্ষা আসার আগে কেন শেষ হয় না? মানে এটা নতুন কোনো বিষয় না, আজ আমরা সবসময় দেখেছি, মানে বৃষ্টির পর পাম্প সেট দিয়ে জল বের করা, মানে এটা অস্থায়ী সমাধান খুঁজতে হয়। সবকিছু নেগেটিভ না, আবার সবকিছু পজিটিভও না। আগরতলা একটা বড় অংশ কিন্তু বেসিন, তো এই জন্য পাম্পগুলির দরকার আছে। ঠিক আছে, সেটাই বলছি, পাম্প দিয়ে বের করতে হবে কেন, মানে আগেই কেন সেটাকে একটা ড্রেনগুলো পরিষ্কার বর্ষার আগে করা যায় না কেন? এটা ঠিক আছে। এই মূল বিষয়টা হচ্ছে যে প্রপার ইমপ্লিমেন্টেশন, সুপারভিশন আর হচ্ছে মনিটরিং করবে যারা হায়ার অথরিটি, উপরে চেয়ারে যারা বসে আছেন তারা মনিটরিং করবে, সুপারভিশনটা করবে গ্রাউন্ড সুপারভিশন, যে লোয়ার লেভেল যারা অফিসার্স, এবং এখানে ওই যে পুরনো যে আমলের যে ইন্সপেক্টর একটা সিস্টেম ছিল, ওটা ছিল, যেহেতু শহর খুব ছোট ছিল এবং কর্পোরেশন ছিল না, মিউনিসিপ্যালিটিও খুব ছোট ছিল, ওয়ার্ডগুলি খুব কম ছিল, 14-15টা মিস হলে 12টা ছিল, শুরুর দিকে 12টা ছিল। তো মানে আপনি হয়তো নামটা জানবেন, খুব সম্ভবত জামিনী সিং ছিল ইন্সপেক্টর, কিন্তু তখনকার সিস্টেমে উনি শুধু বাজারটা দেখতেন, হ্যাঁ, এবং কোন ওনার সাথে একজন গিয়ে কোনটা পাঠা না কোনটা খাসি সিল মারতেন আর কি, বিশেষ করে বর্তমান মহারাজের মধ্যে এই কাজ ছিল, যে নাগরিকরা যাতে কোনোভাবে না ঠকে আর কি। কিন্তু এখন এত বেশি সার্ভিসেস ফ্যাসিলিটিস এগুলো ইনভলভ হয়ে গেছে কর্পোরেশনে, এখন আমার মনে হয় প্রত্যেকটা সেগমেন্টের জন্য এই যে ইন্সপেক্টর বা ইন্সপেকশন যে বিষয়টা, সেটাকে একটু প্রাধান্য এবং গুরুত্ব দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে মানে সেগমেন্ট ওয়াইজ ইন্সপেক্টর নিয়োগ করা হতে পারে ফর গ্রাউন্ড সুপারভিশন, হ্যাঁ, অ্যান্ড চেকিং। এটা হকারের জন্য হতে পারে,
ফুটপাথ মেইনটেনেন্সের জন্য হতে পারে, রোড মেইনটেনেন্সের জন্য হতে পারে, অন্যান্য পরিষেবা মেইনটেনেন্সের জন্য হতে পারে। এটা ওরা করতে পারেন, ওরা স্টাডি করে সঠিকভাবে। কিন্তু আমার মনে হয় যে ওই যে পুরনো যেই একটা সিস্টেম ছিল, হ্যাঁ, ওটা বাজার ভিত্তিক ছিল, এখন এটা আস্তে আস্তে একদম পুরো নাগরিক পরিষেবা পর্যন্ত চলে এসেছে। তো এখন ওই যে সুবিধাটা, এটাকে আরো এক্সপান্ড এন্ড এক্সটেন্ড করা দরকার আর কি। আর টাইমলি ইমপ্লিমেন্টেশন, প্রত্যেকটা কাজ টাইমলি ইমপ্লিমেন্টেশন না হলে নাগরিকদের যে দুর্ভোগ এটা আরো বেশি বেড়ে যায় আর কি। এখন কথা হচ্ছে যে এই যে স্মার্ট সিটি প্রজেক্টের নামে আজকে এটা, কালকে এটা, তারপরে কন্ট্রাক্টরও নাকি চেঞ্জ হচ্ছে, এজেন্সি চেঞ্জ হচ্ছে, বাইরের পায়, প্রথম তো মিনিরত্ন জাতীয় একটা বড় পায়, তারপর উনি যেটা বললেন ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড হয়। তো এগুলোর মধ্যে পয়সাগুলির অনেক ব্যাপার ইনভলভ থাকে। তো ব্যাপারটা হচ্ছে সার্বিকভাবে জনস্বার্থে কাজ করতে হবে, একটু আন্তরিক হতে হবে আর কি। ঠিক এখানে একটা প্রশ্ন আমার সাজ্জাদ মাথায় আসছে যে এই যে যেই অভিযোগগুলো বা মানুষের ভিতরে যে ক্ষোভগুলো আছে, এই ক্ষোভগুলো কার প্রতি যাচ্ছে? আপনি যেহেতু মানে জনস্বার্থে বলছেন, তাহলে জনপ্রতিনিধিদের ওপরেই হয়তো ক্ষোভটা গিয়ে বর্তাবে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে যখন যেখানে যেখানে বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা যারা আছেন, তারা কতটুকু স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছেন বা করছেন বলে আপনারা দেখছেন? আপনারা তো খুব গ্রাউন্ডে খুব রিপোর্ট করেন এবং থাকেন। খুব গ্রাউন্ডে আমি একটু না, মানে গ্রাউন্ড রিপোর্টের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে, আপনি রিপোর্ট করেন না, কিন্তু আপনার কাছে রিপোর্ট করা হয়। সেটাই। আর এখানে যে জনপ্রতিনিধি বলতে আপনি কর্পোরেটরদের কথা বলছি, ওরাই আসলে মূলত দায়িত্বে, এমএলএরা খুব একটা দায়িত্বে না এগুলো। তো প্রত্যেকটা বিষয়, অনেকগুলো বিষয় আছে, তো মানে জায়গা জমি তৌজি থেকে শুরু করে নানা ধরনের পরিষেবার সাথে ওরা জড়িত। তো ওরা যে রিপ্রেজেন্ট করেন, ওরা পিপলকে যেমন রিপ্রেজেন্ট করেন, আবার পার্টিকেও রিপ্রেজেন্ট করেন। তো ওদের একটা বড় কাজ আবার দলের জন্য থাকে আর কি। তো সেই হিসাবে যে নির্দিষ্টভাবে নাগরিক পরিষেবা বা মানুষের সুবিধা সবকিছু দেখা, এটা অনেক ক্ষেত্রে আমি যেটা দেখেছি আর কি, আমি খুবই নিরপেক্ষভাবে বলছি, অনেক ক্ষেত্রেই তারা সেভাবে দেখেন না। তারা মানে খুবই মানে লিমিটেড একটা জায়গার মধ্যে ওরা বিচরণ করেন। সার্বিক যদি বিচরণটা হতো এবং একজন কাউন্সিলর আরেকজন তার যে নেইবারিং মানে ওয়ার্ডের কাউন্সিলর, ওনার সাথে যদি সম্পর্ক থাকতো, এইভাবে যদি একটা টিম ওয়ার্ক হতো জন ওয়াইজ, ওরা যদি নিজেরাও মনিটরিং করতেন, একটু অন দ্য স্পট ভিজিট করতেন, সবকিছু নিয়ে আবার ওই কমিশনের কাছে মানে তদবির করতেন কিংবা মেয়রের কাছে তদবির করতেন, তাহলে আরো ভালো হতো। মানে মোট কথা হচ্ছে যে অ্যাক্টিভ হতে হবে আর কি। অ্যাক্টিভ যদি না হয় মানুষের দুর্ভোগ কমবে না। ওকে, শিশুবাবু, আমরা এই যে কথাটা বলছিলাম, এই জনপ্রতিনিধিদের উপর মানুষের কতটুকু মানে ক্ষোভ জন্মায় যখন এই ধরনের সমস্যা হয়। কারণ আমরা যখন ফুটপাত দখলমুক্ত করার নামে সেই আমরা যে যখনগুলো মুভিগুলো দেখি বা নাটকগুলো দেখি, বুলডোজার নিয়ে দেখি, আমরা মেয়রকে দেখি, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অন্যদের দেখি, বিভিন্ন জনপ্রতিনিধিদের সেই সময় কিন্তু সামনে দেখি না আমরা খুব একটা বেশি, যদিও এক একটা ওয়ার্ড এক একটা একজন জনপ্রতিনিধির দেখার কথা। তো এই জায়গাগুলোতে এই ক্ষোভগুলো জনপ্রতিনিধিদের মানে প্রতি কত টাকা জন্মাচ্ছে এবং তাদের দায়িত্ব কতটুকু পালন করছে ওনারা বলে মনে করেন? দেখুন, সবচেয়ে মজার ব্যাপার, আমি আইনজীবী হই, সাজিদ ভাই একজন সাংবাদিক হন, আমরা সবাই নাগরিক একদম, এবং নাগরিক হিসেবে আমরা যেটা দেখছি, জনপ্রতিনিধিরা সবসময় দায়টা এরা, ওনাদের কাছে গেলে বলে যে এটা তো আমাদের বিষয় নয়, এটা ওপরের কর্তার বিষয়। তো ওপরের কে দেখেন, অ্যাকচুয়ালি ওপর করতে গেলে একদম, তাহলে ওই কেউ বলেন যে সমস্ত আজকাল ভারতবর্ষের সমস্ত উন্নয়নটা এক জায়গা থেকে কন্ট্রোল হয়, তো উনিই দেখেন। তো আমাদের ধরতে হবে যে ওনার মার্গদর্শন অনুযায়ী হন, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শন অনুযায়ী সব হচ্ছে। তো মার্গদর্শন অনুযায়ী যখন হচ্ছে, ফলে জনগণকে ওই মার্গদর্শনের দিকে তাকিয়ে থাকতে হয়। এখন যেটা করা উচিত, আমি আমার ছোটবেলায় একজন কমিশনারকে দেখেছিলাম, মানে ছোটবেলায় বলতে খুব ছোটবেলায় না, আমি যখন পড়তাম কলকাতায় পড়তাম, যখন আমি ল পড়তাম, যখন ওইখানে বালিগঞ্জ সেক্টরের একজন বামপন্থী কমিশনার ছিলেন, পান্না চৌধুরী। ওনাকে দেখতাম প্রতিদিন সকালবেলায় উনি এক একদিন এক একটা রাস্তা দিয়ে হাঁটেন। এটা হাঁটার উদ্দেশ্য, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বলছেন যে ওই রাস্তাটায় কোথায় কোথায় ময়লা জমে আছে, কোথায় কি সমস্যা আছে, আমি সেটা দেখি এবং সেই অনুযায়ী আমি কাজটা করি। তো আমার মনে হয় কমিশনারদেরকে, অর্থাৎ যারা কর্পোরেটর হন, এখন কমিশনার নিয়ে এখন কর্পোরেটর হয়েছেন, তো এই কর্পোরেটররা যদি এইভাবে যদি একটু জনগণের কাছে আসতেন, তাহলে জনগণের বোঝাটা কিছু লাঘব হতো।
মনিটরিংটা করা হতো, না দায় চাপিয়ে অন্যদের উপরে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ওই একটু আগে সাজিদ ভাইও বললো যে ওনাদের আরেকটা জায়গায় সুতো বাঁধা আছে, সেটা হচ্ছে রাজনীতি। তো রাজনৈতিক সদিচ্ছাটা হয় না কারণ হচ্ছে ওই সেখানেও আবার প্রশ্ন হচ্ছে যে একটার পর একটা, যেরকম কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট হয়ে আসছে, ওইখানেও কন্ট্রাক্টটা থাকে, ওইখানেও বিভিন্ন বিষয়, অর্থাৎ যিনি কাজটা পান তার কোন রাজনৈতিক পরিচিতি, তাকে কোথাও বাধা দিলে কি হবে, সেই প্রশ্নগুলি থেকে যায়। সেই কারণেই জনগণকে সবসময় সাফারার হতে হচ্ছে। কিন্তু ব্রডার সেন্সে দেখতে গেলে আলটিমেটলি শেষ কথা তো জনগণই বলছে। একটা কথা কিন্তু মনে রাখবে যে মানে যারা কমপ্লেইন করবে তাদের বিরুদ্ধে আবার কমপ্লেইন হওয়ার সুযোগ আছে। আমাদের যে সিস্টেম আছে আর কি, মানে আমরা যেগুলো জানি আর কি, তো ভয় দু জায়গাতেই, মানে ওদের এগেইনস্টও কমপ্লেইন হবে, আবার যারা কমপ্লেইন করবে ওদের এগেইনস্টও কমপ্লেইন হবে। না, এখন সেটাই, এখন আমরা জনস্বার্থের কথা বলছি। আর মানুষের যে এই যে যখন মানুষের ক্ষোভ জন্মায়, সেটা জনপ্রতিনিধিদের প্রতি জন্মায়। আর যে ব্রডার সেন্সে জনপ্রতিনিধিরা যদি মানুষের স্বার্থগুলো না দেখেন, মানুষের এই ছোট ছোট সমস্যাগুলো না দেখেন, বা এই যে দুর্ভোগগুলো না দেখেন দিনের পর দিন, তাহলে তুমি একটু উল্লেখ করে ভুলে গেছো বোধহয়, এই যে বর্ষাতে বৃষ্টি হলে যে ম্যাক্সিমাম যে গার্বেজ বিনগুলো সেটাই আমরা আসছি, আর ওপেন হয়ে গেছে, এগুলো কাভার ছিল কিন্তু ভেঙে টেঙে এগুলো ওপেন হয়ে গেছে, খুব দুর্গন্ধ বের হয়। গার্বেজ বিন থেকে বড় কথা, বিনের আশপাশে যে স্তূপটা জমা হয়, সেটাও কি পরিষ্কার হয়? আমাদের তো সবখানে রাস্তার মধ্যে সমস্ত জায়গাতেই রাস্তার পাশে ফাঁকা জায়গাটা যেটা থাকে সেটাই গার্বেজ বিন হয়ে যায়। বাড়ি বাড়ি কালেকশন, এটা অনেকটা কাগজে কলমে হয়ে গেছে। খুব একটা বাড়ি বাড়ি কালেকশন নিয়েও কিন্তু অনেক অভিযোগ আছে। মাসের প্রথমে দুদিন যাচ্ছে, টাকাটা নেওয়া হয়ে গেলে তারপর আর আসছে না, এই ধরনের অভিযোগ যেমনটা শোনা যায় তেমনটা এটাও শোনা যায়। সুপারভিশন এন্ড মনিটরিং থাকতে হবে তো, একটা মানে স্ট্রং একটা মানে মেকানিজম থাকতে হবে তো, না তো সমস্যা থাকবে। আর সমস্যা সব কিছুতে থাকবে, সমস্ত কিছু থাকবে, কিন্তু একটা জায়গাতে তো মানে এটার রিকভারি করতে হবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে না, সেজন্যই তো সুপারভিশন মনিটরিংটা দরকার। ঠিক। আর এই যে আমরা যখন মানে গাফিল কথা করা হয়, বা ম্যালেরিয়া, ডায়রিয়া এসব ছড়ানোর সম্ভাবনা, মশার উপদ্রব প্রচন্ড। সেদিনকে আমার বাড়িতে একজন এসে দরজাটা বন্ধ করছে, তো আমি বললাম, বলে একটু আগে রামনগরের এখানে একজনের বাড়িতে গেছি, আমি আমার পেছনে প্রচুর মশা ঢুকেছে। তো এই হচ্ছে মানে ওনার বক্তব্য। এটা আমরা সবাই সাফার করি। এখন নগরবাসী হিসেবে মশা কামড়াচ্ছে বলবে, এটা নিয়েও কমপ্লেন করা হচ্ছে, কিন্তু এটা একটা বাস্তব সমস্যা। এবং এটার জন্য আগে যে মানে মানুষকে যে সুবিধা দেওয়ার জন্য বা মানুষকে মুক্তি দেওয়ার জন্য ডিডিটি ছড়ানো, বা এই যে আগে কিছুদিন এটাই আধুনিক প্রসেস হচ্ছে না কেন? এগুলো কি কোনো কাজ হয় না সাজিদা? কোনো কিছু আছে, কোনো খবর কেন এগুলো হয় না এখন? না, এগুলো যে ওষুধপত্র, এগুলো নাকি কালোবাজার বিক্রি হয়ে যায় শুনেছি। আচ্ছা, তো এটা একটা। আরেকটা হচ্ছে যে ওই হয়তো রিপোর্ট হয়ে যায় যে হচ্ছে ওই ওয়ার্ডে হচ্ছে, ওই ওয়ার্ডে হচ্ছে, কিন্তু হয় না। মাঝে মধ্যে হয়, যখন মানে হিসাব মেলানোর ব্যাপার থাকে বা কিছু একটা হয়, তখন দেখি হয়। মানে প্রত্যেক দিন হওয়ার কথা, সন্ধ্যার আগে হওয়ার কথা প্রত্যেকটা ওয়ার্ডে। তাহলে জনগণকে নিস্তার দেওয়ার জন্য, মশা থেকে হোক বা বিভিন্ন দুর্ভোগ থেকে হোক, তাহলে এখন কি করছে আমরা? আলটিমেটলি স্মার্ট সিটি স্মার্টই হচ্ছে। তাহলে কিভাবে স্মার্ট হচ্ছি আমরা? তাহলে বেসিক্যালি আমরা স্মার্ট কোন দিক থেকে হচ্ছে? মিডিয়া মাইলেজ পাওয়ার জন্য, মানে প্রথম পৃষ্ঠায় স্থান পাওয়ার জন্য, বা ইলেকট্রনিক মিডিয়াতে হেডলাইন্স হওয়ার জন্য, শুধুই ঘোষণা আর একটু শো অফটা না, কিন্তু আমাদের যে প্রাত্যহিক যে সমস্যাটা, প্রাত্যহিক যে আমাদের দাবিটা, আমাদের যে প্রয়োজনীয়তাটা, এইগুলি ওরা ভুলে যান আর কি দাদারা। ওকে, আরেকটা বিষয় যেটা অবশ্যই এই মুহূর্তে আলোচনার প্রয়োজন, আপনাদের আলোকপাত প্রয়োজন, সেটা হচ্ছে পানীয় জল। মানে আমরা স্মার্ট সিটি বলছি, অথচ অনেক নগরবাসী এমন আছেন, অনেক পরিবার এমন আছে যাদের এই মুহূর্তে পরিশ্রুত পানীয় জল কোনো সুবিধা নেই। যাদের বাড়িতে এখনো সেরকম ভাবে পাইপলাইন পৌঁছায়নি পরিশ্রুত পানীয় জলের, যারা এখনো আয়রনযুক্ত জল হয়তো পাচ্ছেন। আবার একটা শ্রেণী আছে যাদের এই স্মার্ট সিটির কাজের জন্য পাইপলাইন সেখানে ফেটে যায়, প্রায় সময় এখানে না এখানে পাইপলাইন ফেটে যায়, এরকম বহু পকেট আছে যেখানে প্রায় দিনই জল পৌঁছায় না। এই জায়গাটা আগেও আমরা দেখতাম, কিছুদিন আগেও দেখেছি, যখন এরকম জলের কোনো ক্রাইসিস দেখা দিত, মিউনিসিপ্যালিটি থেকে গাড়ি করে জল পৌঁছে দেওয়া হতো।
কিন্তু এখন সেগুলো হয় না খুব একটা বেশি, বোধহয় গাড়ি এখন বোধহয় অর্ডার করতে হয় তারপরে এরকম আসে। এখন এই জায়গাটা জলটাও যখন মানুষ পায় না তখন মানুষ কিভাবে স্মার্ট সিটি বলবে? দাদা বলুন। স্মার্ট সিটি কি করে বলবে? স্মার্ট সিটি তো বিজ্ঞাপনে বলা হচ্ছে। আমার মনে হয় না আগরতলা শহরের কোনো নগরবাসী যখন রাস্তায় বেরোন উনি বলেন যে আমি স্মার্ট সিটি না করি। এটা শুধুমাত্র বিজ্ঞাপনেই থাকছে, বড় বড় হোর্ডিং এ থাকছে। কারণ পাইপলাইনে একটু আগে আপনি বললেন পরিশ্রুত পানীয় জল, পাইপলাইন যাদের আছে, যাদের নেই তো পরের কথায় যাচ্ছি, আমার মনে হয় না যে কেউই এই পরিশ্রুত পাইপলাইনের মাধ্যমে যে জলটা যায় সেটা ড্রিঙ্ক মানে পান করার উপযুক্ত বলে কারোর বাড়িতে পায় কিনা আমি সন্দেহাতীত। কারণ আমি অ্যাটলিস্ট পাইনি, আমার বাড়িতে পাইপলাইন আছে, যে জলটা যায় ছাড়লে পরে প্রথমে কিছুক্ষণ কালো জল বেরোয়, তারপরে আস্তে আস্তে এটা মানে কালো থেকে একটু রূপান্তরিত হয়, কিন্তু সেটা পানের যুক্ত মানে পানের যোগ্য নয়। ওই ডিপ টিউবওয়েলের জলের উপরে আমাদেরকে আস্থা রাখতে হয়। সেটা আমার ঘরে বলে নয়, মানে আমার আশেপাশের যারা আছে প্রায় প্রত্যেকেই ডিপ টিউবওয়েল বা অন্য কোথাও থেকে পানীয় জল অর্থাৎ কিনে খেতে হয় জলকে। তো এইভাবে হচ্ছে আমাদের শহরের নগরবাসীরা চলছে। কোথাও এই যতটুকু জানি যে শিশু বিহারের মাধ্যমে যেটা সার্ভিস করা হয় সেখান থেকে কিছু যে জলটা পায় সেটা অপেক্ষাকৃত ভালো বলে আমি শুনেছি, কিন্তু আমি ক্যান্টনমেন্ট এরিয়াতে থাকি, সেইখানে এখন অবধি আমরা সেরকম পানের উপযুক্ত জল আমরা পাইনি। আপনার বিশপ হাউসের ওইটাতে আমাদের আসে হচ্ছে ওই আপনার সার্কিট হাউসের মানে দ্যাট ইজ এজি অফিসের লাগোয়া যে লাগোয়া গভর্নর হাউসের পুরনো গভর্নর হাউসের পেছনে মালঞ্চ নিবাসের কাছে, হ্যাঁ মালঞ্চ নিবাসের কাছে। এখন এই জলটা আমাদের এরকম, এবং সেটা অনেক শুধু পানীয় জল নয়, মানে আমাদের এখন নাগরিকদের শুধু পানীয় জল বা গার্বেজের সমস্যা, এই সমস্যাগুলো নয়, বা ড্রেনেজ হওয়ার জন্য জল জমে যাচ্ছে। জল জমার একটা তাও একটা কারণ যেটা আপনি বলছিলেন যে আমাদের আগরতলা শহর কড়াইয়ের মতো, তার জন্য একটু জল জমেই না হয়, ধরে নিলাম একটা অংশ পুরো মেট্রো, যেখানে যেখানে জল জমতো না সেখানেও জল জমছে আজকাল। এখন আরেকটা কথা হচ্ছে যে অলিগলি যে রাস্তাগুলো, আমরা শহরের রাস্তাগুলো দেখছি পিচ ঢালা রাস্তা হচ্ছে, কিছুদিন পর পর পিচ দেওয়া হচ্ছে, যেগুলো পিডব্লিউডি মেনটেন করার কথা বা দপ্তরের। এএমসির কাছে যে রাস্তাগুলো আছে, শহরের আশপাশের যে পাড়ার যে অলিগলি রাস্তাগুলো, এরকম বহু রাস্তা এখনো মেনটেনেন্স, বহু বছরের পর বছর মেনটেনেন্স হয় না, এবড়ো খেবড়ো অবস্থা সেগুলো রয়েছে, সেখানেও কিন্তু কোনো ধরনের মানে নজর নেই। এই জায়গাগুলো কিভাবে দেখা উচিত এখন সাজ্জাদ, আপনার মনে হয় এই অলিগলি রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ? সবটাই গুরুত্বপূর্ণ। অনেক রাস্তায় আবার যদি একটু পলিটিক্যালি একটু ইম্পর্টেন্ট হয় তাহলে দেখছি আবার খুব সরু রাস্তা তো ঢালাই টালাই খুব সুন্দর হচ্ছে। তো এটা আসলে ইম্পর্টেন্স একটা আছে, আর একটা হচ্ছে যে হুইমের উপরে যে আমি করব, ম্যাপটা তো পুরোটাই ওদের কাছে আছে যে সবটাই করতে হবে, কিন্তু পার্ট করে আর পাড়ার ড্রেনগুলো ওটা একটু বেশি যদি অসুবিধা হয়, ভাঙাচোরা বেশি হয়ে যায়, তখন ওটাতে হাত দেয় আরেকটাতে আর কি। তো এরকমই সাইকেল চলে। কিন্তু যেটা সাজেশন দেন আর কি এক্সপার্টরা, যে কাজটা যদি একসাথে হয় ড্যামেজটা প্রায় কাছাকাছি সময় হবে, তখন রিপেয়ার গুলো কাছাকাছি সময় একসাথে নেওয়া যায় আর কি। এই পার্ট করাতে যে একটা ভাগ পুরো নষ্ট হয়ে যায়, এরপরে আরেকটা সাইড একটু ভালো থাকে, তো এরপরে আরেকটা সাইড করা হয়তো, তো এইভাবে সারা বছর ধরে কাজ করতে হয়। তো এই যে মেইনটেনেন্স সেক্টরতেও প্রচুর খরচ, সবই ট্যাক্স পেয়ার্স মানি, সবই তো ট্যাক্স পেয়ার্স মানি না, একই রাস্তা তিনবার খরচ হচ্ছে, এটা ট্যাক্স পেয়ার করা হচ্ছে। আর আমি দেখলাম যে নতুন করে যে রাস্তা হচ্ছে এই যে লেক চৌমনি এলাকায় যে উত্তর গেট ওই মাত্র আমি দেখলাম বছরখানেক আগে একবার হয়েছিল, এখন আবার হচ্ছে। এগুলো 1 কিলোমিটার রাস্তা নাকি প্রায় 1 কোটি 2 কোটি টাকা লাগে, 12 বেশি লাগে না। দুদিকে যখন কভার ড্রেন করা হয়েছে, না এগুলো আগেই ছিল, কভার ড্রেনের আগে রাস্তা করা হয়েছে, কভার ড্রেন কেন হয় আমি মানে আপনার প্রশ্নের ভিত্তিতে বলছি যে যেখানে যেখানে দরকার, নাগরিকদের মধ্যে তো কোনো ক্লাসিফিকেশন হয় না, সবাই তো সমান, ঠিক না? ধনী গরিব বা কেউ জাজ, একজন সাধারণ নাগরিক, এরকম তো হয় না, সবার জন্য সমান। তো এগুলিতে প্রেফারেন্স দেওয়া হয় কেন জানো? অনলি ফর ভিআইপি মুভমেন্ট। আচ্ছা, মানে এগুলিকে আগে বা ঠিক করা হয় আর কি। ভিআইপি মুভমেন্টের জন্য ভিআইপি রাস্তাগুলো ভালো থাকবে, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু রুটগুলো যে সিলেকশন করা হয়ে যেত না, আমি যেটা বলছি রুটগুলো যে সিলেকশন করা হয় এটা মাত্র ওদিকে নজর রেখে করা হয়। এটা তুমি মানে ঘোরাফেরা করলে একটু বুঝবে। ঠিক, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, একদম সময় খুব বেশি নেই। আমরা আলোচনা করলাম আসলে এই সমস্যাগুলো, যারা আমাদের সঙ্গে আছেন নগরবাসীরা জানেন আপনাদের কি সমস্যা হচ্ছে, সবাই জানেন,
কোন জায়গায় সমস্যা হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করার যে কাজ চলছে তাতে অনেক মানুষ তাদের কাজ হারিয়েছেন, অনেক হকাররা রয়েছেন বা ছোট ছোট দোকানদাররা আছেন যাদের দোকানপাটগুলো ভাঙা হয়েছে, তাদের কতটা পুনর্বাসন দেওয়া হয়েছে সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আমরা অন্যদিন হয়তো আলোচনা করতে পারবো। কিন্তু বর্ষাকাল আসছে, কিছুদিনের মধ্যেই বর্ষাকাল আসছে, মার্চ থেকে মে মাস, এই এপ্রিল মাস, 2-3 মাসের মধ্যে কিন্তু বর্ষার আগে যে প্রি বর্ষার যে বৃষ্টিগুলো হয়, যেটা গতকালকে একবার হয়ে গেল, তেমন হয়েছে। আগরতলা শহরের কি পরিস্থিতি হতে পারে, জনজীবন কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করার জন্য বা বাড়িঘরে থাকার জন্য, নাকি আরো বেশি দুর্বিষহ হয়ে উঠবে, সেটা অবশ্যই একটা বিরাট বড় ব্যাপার। এই মুহূর্তে কি করা উচিত, মানে কোন কোন জায়গাগুলোতে গুরুত্ব সহকারে পুর নিগমের দেখা উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের এই মুহূর্তে রোডম্যাপ কি থাকা উচিত বর্ষা আসার আগে, অ্যাটলিস্ট এই 2-3 মাসের মধ্যে কি কি করা, কোন দিকে বেশি নজর দেওয়া উচিত বলে মনে করেন? বর্ষা আসার আগে যেটা সবচেয়ে আগে দেখা দরকার, যেখানে যেখানে এখনো যেখানে ড্রেনগুলি ব্লকেজ হয়ে আছে সেইগুলি ব্লকেজগুলিকে মুক্ত করা, যাতে ড্রেনের জলটা অন্তত সুন্দরভাবে নেমে যেতে পারে। হ্যাঁ, বৃষ্টি যদি খুব বেশি পরিমাণে হয় জল জমবে, যেহেতু আমাদের শহরের অবস্থানটা ওইরকম ভৌগোলিক অবস্থান, কিন্তু সেখান থেকে কত তাড়াতাড়ি আমরা পরিত্রাণ পেতে পারি সেটাকে দেখতে হবে। কাজে জলটা যাতে দ্রুত নামতে পারে তার জন্য ড্রেনগুলি যেন যদি পরিষ্কার থাকে, এবং বিশেষ করে যে দিক দিয়ে নামবে সেই জায়গাগুলি, অর্থাৎ ম্যানহোল বলুন কিংবা ওপেন যে স্পেসগুলো আছে সেই জায়গাগুলিকে পরিষ্কার করা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, যে রাস্তাগুলো এখনো চলাচলের অনুপযুক্ত হয়ে আছে সেগুলিকে অন্তত যাতে মিনিমাম রোডেবল করা, যাতে মোটরেবল রোড করা, যাতে অন্তত মানুষ চলতে পারে। সেগুলোকে বর্ষার আগেই যেন শেষ করতে পারে, এখনো প্রি মনসুন, তো মনসুন আসার আগে যেন সেটা শেষ হয়। এটাই হচ্ছে এই দুটো জিনিস সবার আগে। আর যেখানে সেখানে যেন গার্বেজ না জমে থাকে, কারণ গার্বেজ জমে থাকা মানে হচ্ছে বর্ষাকাল মানে অতিরিক্ত, সেখানে জল জমবে, যে মানে জলের মধ্যে সেখানে মশা জন্মালেই ডেঙ্গু বা ম্যালেরিয়া এগুলি ছড়াবে, বিভিন্ন জীবাণু জন্মাবে। সুতরাং এই গার্বেজ গুলোকে দ্রুততার সঙ্গে ম্যানেজমেন্টটা সেইভাবে গার্বেজ ম্যানেজমেন্ট করে সেগুলোকে পরিষ্কার করা দরকার। এই তিনটি জিনিসের জায়গায় খুব বেশি গুরুত্ব দেওয়া। আর ওভারঅল তো যদি বলুন স্মার্ট সিটির প্রজেক্টে, সাজিদ ভাইও বলেছে, আমিও বলবো, আবারও বলবো যে পাবলিক ভেহিকল মানে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটাকে ডেভেলাপ করা অবশ্যই দরকার। ওকে, সাজিদ, আপনার কি মনে হয় এই মুহূর্তে কোন জায়গাটাতে গুরুত্ব দেওয়া উচিত এমসি? আমি তো মানে আমি যদি কর্পোরেশন হই তো আমি তো ম্যান্ডেটেড এ বি সি ডি 1 2 3 4 এই কাজগুলো আমি করব। তো আমাদের আবেদন থাকবে যে এই কাজগুলো যাতে ওরা করেন, যেহেতু এখন চারিদিকে কাজ হচ্ছে, মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি বলি, আর এর মানে পরিস্থিতি একটু ভিন্ন হয়ে গেছে, এবং এতে করে যে বৃষ্টি চলে আসলে অবস্থা আরো খারাপ হচ্ছে। তো যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে এই যে প্রজেক্টটা, স্মার্ট সিটি প্রজেক্টটা, এটা যাতে ইমপ্লিমেন্ট করা হয়, এটা যাতে শেষ করা হয়, আর না হলে এই জাতীয় সমস্যা থাকবেই। আমরা আবার 2 মাসের মধ্যে আবার বসতে হবে। হ্যাঁ, আর যেটা আমরা বলি না বর্ষা এরকম নেই, গ্লোবাল একটা মানে চেঞ্জ হয়ে গেছে ক্লাইমেট। এখন গত অক্টোবর নভেম্বরে আমরা মানে বৃষ্টি পেলাম, ঠিক না? আবার আমরা এই মার্চে বৃষ্টি পেলাম, ঠিক আছে না? বর্ষাকে লক্ষ্য রেখে আমরা করব এই ব্যাপার না। আর কালকে আমিও হাঁটি, তো কালকে মানে একদিকে তো দুর্গন্ধ, ওই যে গার্বেজ বিনগুলো থেকে, আর হচ্ছে কাদা ফাদা মিলিয়ে, ইভেন যেগুলো ফুটপাথ হয়েছে একটু সরু হলেও এগুলো স্লিপারি হয়ে আছে একদম, ঠিক আছে না? খুব মানে অসুবিধা দেখলাম। তো এইগুলোকে প্রাধান্য দিয়ে যাতে অতি সত্বর যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করা সম্ভব। আমি যেটা দেখলাম, মানে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যে একটা ভিআইপি মুভমেন্টের জন্য এক রাতের মধ্যে যদি এত বড় একটা লম্বা রাস্তা মানে ঠিক করা যায়, সুন্দর করা যায়, তাহলে আমার মনে হয় 1 মাসের মধ্যে পুরো আগরতলা করা যাবে। খুব সুন্দর কথা শেষে বললেন আপনি সাজিদা। অসংখ্য ধন্যবাদ আপনারা দুজনকে। সাজিদা, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, পরিশেষে বলা যায় যে আগরতলা আছে এক ক্রান্তি লগ্নে কিন্তু দাঁড়িয়ে। একদিকে স্মার্ট সিটির ঝকঝকে স্বপ্ন, আর অন্যদিকে এক পশলা বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, যানজট এবং অপরিকল্পিত খোরাখুরির রূঢ় বাস্তবতা। ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল, পৌর নিগমের প্রতিটি পরিষেবাই এখন নাগরিক সন্তুষ্টির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে।
আগরতলা পুর নিগম এবং স্মার্ট সিটি প্রকল্পের কর্তারা কি ড্রয়িং রুমের ম্যাপ ছেড়ে বাস্তবের কাদা জলে নেমে পরিস্থিতি দেখবেন, নাকি আগত বর্ষায় আগরতলা শহর কেবল ভেনিস হওয়ার অপেক্ষায় থাকবে? তা অবশ্য সময় বলবে। এখন দেখার আসন্ন বর্ষার আগে প্রশাসন কি ব্যবস্থা নেয়। আমাদের আজকের যারা অতিথিরা, বিশিষ্ট নাগরিকরা, শহরের নাগরিকরা যা বললেন, যা সাজেশন দিলেন, সেটা পুর নিগম কতটা করে বা সেদিকে নজর দেয় সেটা সময় বলবে। সেদিকে নজর থাকবে আমাদের। আর আপনারা সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।